খেলা এই ওখানে টিভিতে জি টিভি বের করিস খেলা দেখ ম্যাচ বুঝছো টিভি নেই তখন লাগতেছ হুম ওয়াইফাই দিস না ডাটা দে ডেটা দে ওয়াইফাই হ্যাঁ বুকি চুকি ভাই ভালো আছেন এই মোবাইল দাও আসছেন সবাই কত আসছে 123 আজকে মাত্র 30 মিনিটের ক্লাস হ্যাঁ আমাদের 8টায় খেলা আজকে খেলা দেখতে হবে বুঝছেন বহুদিন পরে আমাদের বাংলাদেশ বিশ্বকাপ কোয়ালিফাইংয়ে ভালো খেলতেছে এবং আফগানিস্তানের সাথে লাস্ট ম্যাচে ড্র করার ফলে আজকের ম্যাচটা জিতলে বাংলাদেশ খুব ভালো অবস্থানে চলে যাবে বুঝছেন হয়তো আমরা শেষ পর্যন্ত পারবো না কিন্তু আজকের ম্যাচটা জিতলে আমাদের জন্য ভালো হবে এবং আশা করা যায় বাংলাদেশ মানে ভালো করবে খেলায় চরম মাত্রা ভালো করবে কারণ বাংলাদেশের প্লেয়াররা খুবই উজ্জীবিত আপনারা সবাই টাইমলাইনে একটু শেয়ার দেন অন্তপক্ষে শেয়ারটা যদি ওদের কাছে যায় ওরা কিন্তু খুব আবেগ নিয়ে খেলবে যে বাংলাদেশের মানুষ আজকে আমাদের খেলাটা দেখার জন্য মুখ হয়ে আছে ঠিক আছে তাহলে ওরা কিন্তু আরও সাপোর্ট পাবে অনেকে বলবেন যে ভাই আমি সাপোর্ট দিয়ে হলে আমার কিছু হবে না আমরা যে সবাই লিখবো সবাই যে আমরা চাইবো সবাই খবরের নিউ মিডিয়া সব জায়গায় যখন এটা আলোচিত হবে তখন কিন্তু ওরা একটু উদ্বেলিত হবে ওকে আজকে আমাদের ক্লাস যেটা হলো ভূপ্রকৃতি হ্যাঁ আমরা লাস্ট ক্লাসে বলছিলাম ভূপ্রকৃতি মনে রাখবেন ভূপ্রকৃতি অনুসারে বাংলাদেশ 3 ভাগে বিভক্ত নাম্বার ওয়ান 3 ভাগে বিভক্ত 1 নম্বরে হলো টারশিয়ারি যুগের পাহাড় সমূহ এই টারশিয়ারি যুগ মানে কি এটা 2 মিলিয়ন থেকে একেবারে কোটি বছর অর্থাৎ 2 মিলিয়ন বছর আগে কমপক্ষে 2 মিলিয়ন বছর আগে সেটা হলো টারশিয়ারি যুগ এই টারশিয়ারি যুগের সকল পাহাড় সমূহ এটা বাংলাদেশের 12% ভূমি অর্থাৎ বাংলাদেশটা তো যদি এভাবে ধরেন 23 ডিগ্রি থেকে আপনি এই ফেনী নদী অর্থাৎ এই যে অংশটা হলো 12 ভাগ বাংলাদেশের মোট আয়তনের 12 ভাগ এই 12 ভাগ এলাকা বাংলাদেশের 12 ভাগ হলো তারা 12% এলাকা এই 12% এলাকা হলো টারশিয়ারি যুগের পাহাড় সমূহ এখানে মোট 5টি জেলা আছে পার্বত্য চট্টগ্রাম ও কক্সবাজার এই 5টি জেলা এখানে 5টি জেলা কিভাবে হলো পার্বত্য চট্টগ্রামের মধ্যে জেলা হলো 3টা রাঙামাটি বান্দরবান ও খাগড়াছড়ি এই 3টা প্লাস হলো চট্টগ্রাম ও কক্সবাজার এখানে পার্বত্য চট্টগ্রামে একত্রে 3টাকে বলা হয় কিন্তু এটা বলা উচিত না এতে চিটংয়ের একটা ভাব তৈরি হয় এবং এখান থেকে তারা ফেনী নদী যদি কোনো রকমের ভারত যদি একটু শত্রুতাই করে কোনো রকম ভাবে এখান থেকে এটা ছিঁড়ে ফেলতে পারে অথবা মিয়ানমার এখান থেকে ছিঁড়েটাকে নিয়ে যেতে পারে অথবা এটা আলাদা স্বাধীন হতে পারে চট্টগ্রামের জন্য মানে মিলিটারির ক্ষেত্রে সব কিছু কিন্তু ওখানে বাংলাদেশের মিলিটারি একাডেমি নেভাল একাডেমি এই জায়গাটা কিন্তু মিলিটারি দিক থেকে একটু ফোকাসড বাংলাদেশ থেকে সাবমেরিন ঘাঁটি সব কিছু ওর মধ্যে তবে এটা খুব বিগ থ্রেট এই অঞ্চলটা যা হোক এই 5টি জেলা হলো পার্বত্য চট্টগ্রামের পাহাড় সমূহের অন্তর্ভুক্ত আর এখানে হলো মানে বলা হয় হিমালয় পর্বত উত্থিত হওয়ার সময়
উত্থিত হওয়ার সময় গঠিত হয়। হিমালয় পর্বত উত্থিত হওয়ার সময় গঠিত হয়। এই টারশিয়ারি যুগের পাহাড়সমূহ আবার দুই ভাগে বিভক্ত। এটা দুই ভাগে বিভক্ত। তাহলে টারশিয়ারি যুগের পাহাড়সমূহ আবার দুই ভাগে বিভক্ত। সেই দুই ভাগটা কি কি দেখে নেই। ও আচ্ছা, টারশিয়ারি যুগের পাহাড়সমূহ, আমি খুবই দুঃখিত, এখানে মোট 10টি জেলা। এখানে মোট 10টি জেলা। 10টি জেলা মানে হলো পার্বত্য, চট্টগ্রাম ও কক্সবাজার, এই 5টি জেলা। আর এখানে সিলেট বিভাগে আছে 3টি জেলা, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ। আর এখানে আছে নেত্রকোনা আর আছে ময়মনসিংহ। নেত্রকোনা, ময়মনসিংহ। আবার একটু দেখেন, সুনামগঞ্জ নাই। সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার, নেত্রকোনা, ময়মনসিংহ। সিলেট, হবিগঞ্জ, নেত্রকোনা, ময়মনসিংহ। কোনো কোশ্চেন আছে? উত্থিত হওয়ার সময় তাহলে হিমালয় পর্বত উত্থিত হওয়ার সময় গঠিত হয়। আমি একটুখানি আপনাদেরকে মনে করাই দেই, এটা তো দুই ভাগে বিভক্ত। এর একটা ভাগ হলো, এইটা হলো একটা ভাগ, আর এটা হলো দ্বিতীয় ভাগ। আর এই দ্বিতীয় ভাগের আমি এখানে 5টি জেলা বলছি, আসলে এখানে জেলা আছে 10টি জেলা। এই হলো 5টি জেলা, আর 5টি হলো ময়মনসিংহ, নেত্রকোনা, হবিগঞ্জ, সিলেট, মৌলভীবাজার। এই 5টি জেলা মনে রাখবেন। ময়মনসিংহ, নেত্রকোনা, হবিগঞ্জ, সিলেট, মৌলভীবাজার। পরীক্ষা আসে বাংলাদেশের পাহাড়ি জেলা কয়টা, মনে রাখবেন বাংলাদেশের পাহাড়ি জেলা 10টি। আর পাহাড়ি জেলা 10টি, সেখানে পাহাড়ি জেলা 10টির মধ্যে আয়তনের 12%, অর্থাৎ বাংলাদেশের মোট ভূমির 12% পাহাড়, 10টি জেলায় পাহাড়। আর পার্বত্য চট্টগ্রামের জেলা হলো 3টা, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি। আর এর মধ্যে এই একটা ভাগ, এই একটা ভাগ। এখন আমরা এই টারশিয়ারি যুগের পাহাড় সম্বন্ধে দুই ভাগে বিভক্ত, সেই দুইটা ভাগ দেখে নেই। তাহলে টারশিয়ারি যুগের পাহাড় সমূহ হলো 10টি জেলার মধ্যে। এই টারশিয়ারি যুগের পাহাড় দুই ভাগে বিভক্ত। নাম্বার 1, দক্ষিণ পূর্বাঞ্চলের পাহাড়সমূহ, সেটা হলো ওই যে ওই 5টা, অর্থাৎ পার্বত্য চট্টগ্রাম ও কক্সবাজার। পার্বত্য চট্টগ্রাম ও কক্সবাজার। আর এখানে এই 5টি জেলা। আর এখানে পাহাড়ের গড় উচ্চতা, কি এলো রে, কিছু লাগলো না কেমন, কিভাবে উঠতেছে। পাহাড়ের গড় উচ্চতা 610 মিটার। এখানে পাহাড়ের গড় উচ্চতা 610 মিটার। আর সর্বোচ্চ পাহাড় হলো বিজয় বা তাজিংডং। এটা সরকারিভাবে। বেসরকারিভাবে একটা বলছে যে, যেটাকে মিত কটং, অথবা বলছে যে, বেসরকারিভাবে বলছে যে সাকা হাফং। এই সাকা হাফং এর আসলে সূত্র নাই, সব জায়গায় বিজয় বা তাজিংডং 1231 মিটার। 1231 মিটার। আর দ্বিতীয় যে সর্বোচ্চ পাহাড়, সেটা হলো কিউক্রাডং। এটা 1230 মিটার, 1 মিটার উঁচু। এবং এই দুইটাই বান্দরবানে, এই দুইটারই অবস্থান বান্দরবান। আমি কিউক্রাডংয়ে গেছিলাম সেই 2009 সালে। 2009 সালে আমি কিউক্রাডংয়ের চূড়ায় উঠছিলাম। এবং এখানে সবথেকে যেটা বেশি ভালো লাগছে, সেটা হলো আমি বাট্টু মানুষ, কিন্তু এখানে এই পাহাড়ে ওঠার পরে দেখছি আমার হাত কমপক্ষে 8-10 কিলোমিটার হবে মিয়ানমারের, মানে ওদিকে একেবারে পূর্ব দিকে আমার ছায়াটা ও জায়গা পড়ছে। সেটা ছিল আসরের সময়। আসরের সময় তো এমনি ছায়া একটু বড় থাকে, ঠিক ওই সময়টায় আমার আসরের পরে, তখন আমার ছায়া দেখছে যে একেবারে সেই অনেক দূর। মানে এটাই আমার ভালো লাগছে। উঠতে লাগছে 7.5 ঘন্টা, নামতে লাগছে প্রায় তাও 3.5-4 ঘন্টা লাগছে। আমাদের ওই সময় গাড়ি যাইতো না, এখন তো গাড়ি যায়। বগা লেক থেকে আমরা যাত্রা শুরু করছিলাম। আপনারা অনেকে হয়তো কেউ গেছেন। এখন আমি 2009-এ গেছিলাম। আমরা 9 বন্ধু 2009 সালে যাই।
এবং রাত্রিবেলা আমরা কি করে নিচে যেই ওখানে কয়েকটা বাড়ি আছে বোমাংদের, সেখানে আমরা ছিলাম এবং আমরা একটা মুরগি দিয়ে ভাত খাইছিলাম। সেই মুরগিটা অনেক বড় মুরগি ছিল, মানে খাসি মুরগি ছিল। যাই হোক, দক্ষিণ পূর্বাঞ্চলের পাহাড় সমূহ, এটার গড় উচ্চতা হলো 610 মিটার। আর এখানে মোদক মুয়াল কিছু পাহাড় আছে যেটাকে বলা হয় মোদক মুয়াল। এই মোদক মুয়াল যার উচ্চতা হলো 1000 মিটার। আর পিরামিড আছে এই অঞ্চলে, পিরামিড স্টাইলের পাহাড় আছে, এটা 915 মিটার। তাহলে এখানে মোদক মুয়াল 1000 মিটার, এটা মনে রাখেন। টারশিয়ারি যুগের পাহাড় সমূহের মধ্যে এটা তো এক লিখছি না, এক, তাহলে খ নম্বর টারশিয়ারি যুগের পাহাড় সমূহের খ নম্বর উত্তর ও উত্তর পূর্বাঞ্চলের পাহাড় সমূহ। এবং এখানে পাহাড় খুব বেশি একটা উঁচু না, উত্তর ও উত্তর পূর্বাঞ্চলের পাহাড় সমূহ। এটা হলো ওই 5টি জেলা, মনে আছে কিনা? ময়মনসিংহ, নেত্রকোনা, তারপর হলো সিলেট, হবিগঞ্জ ও মৌলভীবাজার। মনে রাখবেন এখানে সুনামগঞ্জ নাই, সুনামগঞ্জ তো হাওড় অঞ্চল, এখানে পাহাড়ি অঞ্চলের মধ্যে সুনামগঞ্জ পড়বে না। কোশ্চেন আছে কোনো দেখিস? এবং এখানের উচ্চতা, পাহাড়ের যে উচ্চতা 244 মিটারের বেশি নয়, 244 মিটারের বেশি নয়। আর এখানে টিলা পাওয়া যায়, টিলা দেখা যায়। আর টিলা যেগুলো, সেগুলোর উচ্চতা 30 থেকে 90 মিটার, 30 থেকে 90 মিটার। আর এখানে যে পাহাড়গুলো আছে, পাহাড়ের মধ্যে উল্লেখযোগ্য যেগুলো, যেমন জয়ন্তিয়া, খাসিয়া, আর একটা হলো চিকনগুলা ও চিকনগুলা, এই জাতীয় পাহাড় আছে। মানে এই কয়েকটা উল্লেখযোগ্য পাহাড়, জয়ন্তিয়া, খাসিয়া ও চিকনগুলা। কোন কোশ্চেন আছে? ও 2016 সালে গেছেন। মোদকমুল হলো পাহাড়। চিকনাগুল, হ্যাঁ চিকনাগুল, আমি চিকনগুলা লিখছি, চিকনাগুল, থ্যাংক ইউ। চিকনাগুল 2017 সালে বাংলাদেশে একটা রোগ আসছিল, বুঝছেন, চিকুনগুনিয়া। আরে আল্লাহ রে, এটা একসাথে আমার হয়েছে, আমার ছোট বোনের হয়েছে। আম্মা যে এই রোগটারে কি বানায় ফেলাইছিল, আরে আল্লাহ, বলার মতো না। চিকুনগুনিয়া মশার কামড়ে হয়। বাংলাদেশে নাকি ওই বছর দেখা গেছে যে 22 প্রজাতির মশা আছে বাংলাদেশে। নাম্বার 2, সেটা হলো প্লাইস্টোসিন কালের সোপানসমূহ। প্লাইস্টোসিন কালের সোপানসমূহ, এই প্লাইস্টোসিন কালের সোপানসমূহ। প্লাইস্টোসিন কালটা কবে? 25,000 বছর আগে, 25,000 বছর আগে। আর 2 মিলিয়ন বা 20 লাখ বছর আগে হলো টারশিয়ারি যুগ। এবং প্লাইস্টোসিন কাল ভূমি হলো 8%, মানে মোট আয়তনের 8%, মোট আয়তনের 8%। এবং এটা হলো 3টা জায়গায় বাংলাদেশের, যদি দেখেন সেটা বাংলাদেশের 3টি জায়গায়। কোথায় কোথায়? যেমন কুমিল্লা, লালমাই পাহাড়, এখানে আছে প্লাইস্টোসিন কালের সোপানসমূহ। আরেকটা আছে বরেন্দ্রভূমি, যেটা রাজশাহী, রংপুর, দিনাজপুরের কিছু অংশ, এগুলো নিয়ে। আর একটা হলো 4টা জেলা নিয়ে, মধুপুর ও ভাওয়ালগড়,
মধুপুর ও ভাওয়ালগড়, যেটা আছে গাজীপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, 4টি জেলার অংশ নিয়ে। টাঙ্গাইল, গাজীপুর, ময়মনসিংহ, ঢাকার কিছু অংশ, এগুলো মিলে হলো মধুপুর ভাওয়ালগড়। এখানে হলো সবার ভূমি হলো লালচে, এই অংশে ভূমি হলো লালচে। আর এখানে বেশিরভাগই শাল বন হয়, শাল বৃক্ষ জন্মায়, লাল ভূমিতে শাল বৃক্ষ জন্মায়। এবং এগুলো হলো মানে এই ভূমিগুলো হলো মানে বরফ মানে বরফ গলে, মানে আন্তঃবরফ গলা পানিতে, মানে অভ্যন্তরীণ যে বরফ আছে সে বরফগুলো পানিতে যে পানির ফলে যে জবে গঠিত হয়, অর্থাৎ বরফগুলা পানিতে প্লাবনের সৃষ্টি হয়ে এগুলো গঠিত হয়, প্লাবনের সৃষ্টি হয়ে এগুলো গঠিত হয়। এখন আমরা কিন্তু বেসিক্যালি দেখবেন প্লাবন সমভূমি আমাদের 80%। প্লাবন সমভূমি হলো যে আমরা কিন্তু এখানে বন্যায় যে পলি নিয়ে আসছে, সেই বন্যার মাধ্যমে কিন্তু বাংলাদেশের সৃষ্টি, বন্যার পলিবাহিত হয়েই কিন্তু আমাদের সৃষ্টি হয়েছে। তার মধ্যে এই বরফ গলা পানিতে যে পানি প্রবাহের ফলে যে গঠিত হয়েছে তা হলো এই প্লাস্টিসিন কালের সোপানসমূহ, এবং সেই সোপানসমূহ আছে বরেন্দ্রভূমি, মধুপুর এবং কুমিল্লায়। তার মানে মোট আয়তনের কত? 8%। এবং এটা হলো লিখে নেই আন্তঃবরফ গলা পানিতে প্লাবনের সৃষ্টি হয়ে এসব চত্বরভূমি গঠিত হয়েছে, চত্বরভূমি গঠিত হয়েছে। আন্তঃবরফ গলা পানিতে প্লাবনের সৃষ্টি হয়ে এসব চত্বরভূমি গঠিত হয়েছে। যেমন টারশিয়ারি যুগের পাহাড় সমূহ দেখছি 2 ভাগে বিভক্ত, একটা পূর্বাঞ্চলের, একটা হলো উত্তরাঞ্চলের। ঠিক এটা 3টি ভাগে বিভক্ত, 3টি ভাগে বিভক্ত। তাহলে সেই 3টি ভাগ কি কি? 1 নম্বরে হলো বরেন্দ্রভূমি, 3টি ভাগে বিভক্ত। ক, বরেন্দ্রভূমি। টারশিয়ারি যুগ কিন্তু 2 ভাগে বিভক্ত, একটা ছিল উত্তর পূর্বাঞ্চল, একটা ছিল দক্ষিণ পূর্বাঞ্চল, একটা ছিল উত্তর ও উত্তর পূর্বাঞ্চল। আমি একটু আরেকবার বলি, টারশিয়ারি যুগের কিন্তু 2টা ভাগে, একটা হলো দক্ষিণ পূর্বাঞ্চল আর একটা উত্তর পূর্বাঞ্চল। এই 2টা কিন্তু কোনো জায়গায় আমি লিখছিলাম উত্তর ও উত্তর, এটা কেটে দেন, উত্তর পূর্বাঞ্চল, দক্ষিণ পূর্বাঞ্চল। উত্তর পূর্বাঞ্চল আর দক্ষিণ পূর্বাঞ্চল হলো টারশিয়ারি যুগের পাহাড়সমূহ। এখানে আপনি লিখছিলেন মনে হয় উত্তর ও উত্তর পূর্বাঞ্চল, এই উত্তর ও এটা কেটে দেন, দক্ষিণ পূর্বাঞ্চল আর উত্তর পূর্বাঞ্চল, দক্ষিণ পূর্বাঞ্চল ও উত্তর পূর্বাঞ্চল। বরেন্দ্রভূমি, এই বরেন্দ্রভূমি হলো নওগাঁ, রাজশাহী, বগুড়া, জয়পুরহাট, রংপুর ও দিনাজপুর নিয়ে গঠিত, তার মানে এটা হলো 6টি জেলায়, নওগাঁ, রাজশাহী, বগুড়া, জয়পুরহাট, রংপুর ও দিনাজপুর, এইগুলো মিলে বরেন্দ্রভূমির আয়তন 9320 বর্গ কিলোমিটার এবং এর উচ্চতা 6 থেকে 12 মিটার, এবং মাটির রং আমি বলছিলাম আগেই যে এদের মাটির রং হলো লালচে ধরনের, তার মানে ধূসর ও লাল। তারপরে বরেন্দ্রভূমি নওগাঁ, রাজশাহী, বগুড়া, জয়পুরহাট, রংপুর ও দিনাজপুর অঞ্চলে, আর এর উচ্চতা হলো 6 থেকে 12 মিটার, আর মাটির রং হলো ধূসর ও লাল। কতজন আছে দেখতো? গুড। তার মানে প্রশ্ন, কোথায় পাবো? হ্যাঁ,
ও গারো পাহাড় বৃহত্তম পাহাড়, উচ্চতম না, বৃহত্তম। সমস্যা নেই, গারো পাহাড় কি তাহলে? বৃহত্তম পাহাড়, বৃহত্তম আর ভাই উচ্চতম পাহাড় তো আলাদা। শক্তমারি জনপদ বরেন্দ্র, রাইট, শ্রাবণ মেঘ, ঠিক আছে। বইতে আছে বাংলাদেশ পূর্ব পশ্চিমে সর্বোচ্চ বিস্তৃতি 440 কিলোমিটার। আপনি বলছিলেন সর্বনিম্ন বিস্তৃতি 40-40, তাহলে পূর্ব পশ্চিমই তো। আপনি দেখেন না পূর্ব পশ্চিম বিস্তৃতি, ওইটাই তো, পূর্ব পশ্চিমেরটাই তো সবচেয়ে কম, ঠিকই আছে। এরপরে ভাই পিরামিড পাহাড় বলতে কি বোঝায়? পিরামিড পাহাড় বলতে এই যে এটাই পিরামিড পাহাড়। এখন পর্বতের মধ্যে একটু ইয়ে আছে, পাহাড় ও পর্বতের মধ্যে একটু ভাগ আছে, সেটাকে এখন বলার দরকার নাই, এটা শিলার মধ্যে পড়বো যখন আমরা তখন পড়ি। পাহাড় ও পর্বতের মধ্যে একটা ভাগ আছে, তবে এটা ডেফিনেশন নিয়ে ঝামেলা আছে। ডেফিনেশনে কোথাও কোথাও বলা হয়েছে যে 610 মিটারের বেশি হলে সেটা পর্বত, আর তার নিচে হলো পাহাড়। কিন্তু পর্বতের যে বৈশিষ্ট্য আছে সেই বৈশিষ্ট্যের মধ্যে কিন্তু বাংলাদেশের একটা পাহাড়ও নাই, একটা পাহাড়ও সেই পর্বতমালার মধ্যে নাই। দেখ আমরা ওটা পরে পড়বো ইনশাল্লাহ। খ নম্বরে আসি, মধুপুর ও ভাওয়ালগড়। মধুপুর ও ভাওয়ালগড়, তাহলে মধুপুর ও ভাওয়ালগড় এটা আছে 4টি জেলায়। জেলাগুলোর নাম কিন্তু মনে রাখেন, পরীক্ষায় কিন্তু আসে। এইখান থেকে প্রশ্ন আসছিল 36তমতে মনে হয়, যে নিচের কোনটি প্রাচীনতম, টারশিয়ারি, প্লাইস্টোসিন। এই প্রশ্নটা আমার ভুল হয়েছিল, এই জন্য আমি জীবনও ভুলবো না এই কোয়েশ্চেনটা, যেটা আমি টারশিয়ারি না দেখাই আমি প্লাইস্টোসিন দেখাইছিলাম। এই প্রশ্নটা ভুল হয়েছিল, এবং 36তম পিল্ডিতে আমি কিন্তু ফেল করছিলাম। 36তম পিল্ডিতে একেবারে মানে এত বেশি দাগাইছি উত্তেজনায়, 168 দাগাইছি, এবং প্রশ্ন এত সহজ ছিল কিন্তু আমি ভুল করে এসেছি উত্তেজনায়। এটা 4টি জেলায়, সেটা হলো ময়মনসিংহ, গাজীপুর, প্রত্যেকটারই কিছু না কিছু অংশ, তার মানে 4টা জেলার মধ্যে পড়ে, সেটা মনে রাখতে হবে। টাঙ্গাইল ও ঢাকার কিছু অংশ, ঢাকার কিছু অংশ। মধুপুর ভাওয়ালগড় হলো 4103 বর্গ কিলোমিটার, 4103 বর্গ কিলোমিটার। এটার আবার উচ্চতা ওদের চাইতে বেশি, এর গড় উচ্চতা 6 থেকে 30 মিটার, আর বরেন্দ্রভূমিতে হলো 6 থেকে 12 মিটার। এর মাটির রংটা হলো ওর মতোই লালচে ও ধূসর, এটা উল্টা। মাটির রং লালচে ও ধূসর। এখন দেখেন বরেন্দ্রভূমির মাটি ছিল ধূসর ও লাল, আর এখানে হলো লালচে ও ধূসর। লালচে ও ধূসর, লাল আর লালচে কিন্তু একটু আলাদা, ওই আমাদের পতাকার রঙের মতো। আমাদের পতাকার রং কিন্তু লাল না, জানেন আমাদের পতাকার রং কি? দেখেন সংবিধানে লেখা আছে পতাকার রং হলো 4 অনুচ্ছেদে, দেখেন পতাকার রং হলো কি? সবুজ ক্ষেত্রের মাঝে, গাঢ় সবুজের মাঝে রক্তলাল বর্ণ, রক্তলাল। সবুজ ক্ষেত্রের মাঝে রক্তলাল বৃত্ত, লাল না কিন্তু রক্তলাল। প্লাস্টোসিন সোপানসমূহ যে তৃতীয় যে ভাগ, সেটা হলো লালমাই পাহাড়। লালমাই পাহাড়, এই লালমাই পাহাড় হলো, এটা আরো উঁচু, এটা হলো 34 বর্গ কিলোমিটার, কুমিল্লায় আর কি অবস্থান। বললে কুমিল্লা অবস্থান, কুমিল্লা 34 বর্গ কিলোমিটার, 34 বর্গ কিলোমিটার। এবং এটা কুমিল্লা শহর থেকে এটা 8 কিলোমিটার পশ্চিমে, কুমিল্লা শহর থেকে 8 কিলোমিটার পশ্চিমে। কুমিল্লা শহর থেকে 8 কিলোমিটার পশ্চিমে অবস্থান। এর গড় উচ্চতা 21 মিটার, গড় উচ্চতা 21 মিটার। মাটির রং লালচে, অর্থাৎ প্লাইস্টোসিনকালের মাটির রং লালচে থাকবে, লালচে এবং মাটির যে গঠন নুড়ি ও বালি,
মাটির গঠন নুড়ি, বালি ও কঙ্কর মিশ্রিত। নুড়ি, বালি ও কঙ্কর মিশ্রিত। তা লালমাই পাহাড় কুমিল্লা শহর থেকে 8 কিলোমিটার পশ্চিমে, 34-12 কিলোমিটার, গড় উচ্চতা 21 মিটার। নাম্বার 3, সাম্প্রতিক কালের, এটা হলো ওই যে ভূপ্রকৃতি 3 ভাগের 3য় ভাগ, প্লাবন সমভূমি। সাম্প্রতিক কালের প্লাবন সমভূমি, এই প্লাবন সমভূমি এটার 80% ভূমি। তাহলে বাংলাদেশের মোট ভূমির 80% প্লাবন সমভূমি। তাহলে 80% প্লাবন, 8% হলো কি প্লাইস্টোসিন, আর 12% হলো পাহাড়ি। এই হলো বাংলাদেশের মোট হলো 100% ভূমি। 100% ভূমির 80% হলো প্লাবন সমভূমি। এর আয়তন যদি বলেন 1,24,266 বর্গ কিলোমিটার। প্লাবন সমভূমির আয়তন 1,24,266 বর্গ কিলোমিটার। এবং এই প্লাবন সমভূমি কেন বলা হয়, সেটা হলো বছরের পর বছর বন্যার পানি, বছরের পর বছর বন্যার পানি বন্যার পানির সঙ্গে পরিবাহিত পলল দ্বারা পানির পরিবাহিত পলিমাটি সঞ্চিত হয়ে এই প্লাবন সমভূমি গড়ে তোলা হয়েছে। বছরের পর বছর বন্যার পানির সঙ্গে পরিবাহিত পলিমাটি সঞ্চিত হয়ে প্লাবন সমভূমি গড়ে তোলা হয়েছে। এখানে মাটির স্তর গভীর ও উর্বর। এই প্লাবন সমভূমি এবার কয়েকটি ভাগে বিভক্ত। মাটি কি নামছে? এখনই নামবে। প্লাবন সমভূমি এখানে কয়েকটা ভাগে বিভক্ত। আমি একটু আপনাদেরকে একটু দেখাই দিই, তাহলে ভালো হবে। নেমে গেছে? দেখেন আমি কয়েকটা ভাগে বিভক্ত, একটুখানি খেয়াল করেন। আমরা সবাই খেলা দেখবো ইনশাল্লাহ। দেখেন ইনশাল্লাহ, আল্লাহ জানে ভাই সব হয় না পাপ হয়। বিষয়টা হলো, এটা তো বাংলাদেশ, হ্যাঁ, বাংলাদেশের মধ্যে আপনি দেখবেন এখান থেকে পদ্মা আসছে না, পদ্মা, আর এখান থেকে মেঘনা, এই যে নিচে মেঘনা আসছে না, পদ্মার মেঘনা চাঁদপুর থেকে, মানে এই জায়গাটা হলো এটা হলো বদ্বীপ সমভূমির মধ্যে এইটা হলো সুন্দরবন। এই সুন্দরবনটা হলো স্রোতস সমভূমি। আর এখানে ফেনী এবং নোয়াখালী, আগে হবে, নোয়াখালী এবং ফেনী, এখান থেকে একবার কক্সবাজার, অর্থাৎ নোয়াখালী ফেনী থেকে কক্সবাজার পর্যন্ত এইটা হলো উপকূলীয় সমভূমি, এই জায়গা থেকে এদিকে। আর যারা আছে সব প্লাবন সমভূমি। বুদ্ধি থাকলে বুঝতে পারবেন। তার মানে এখানে কুষ্টিয়া থেকে শুরু হবে ফরিদপুর, একেবারে যশোর, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, পটুয়াখালী, পিরোজপুর, বরিশাল, ভোলা, বরগুনা, এরা সব হলো বদ্বীপ সমভূমি। তবে সুন্দরবন যেটুকুর মধ্যে পড়ছে ওই সব জেলার হবে সুন্দরবনটা হবে স্রোতস সমভূমি। এটা কিন্তু বদ্বীপ বলতেছি না, আমি স্রোতস বদ্বীপ বলছিলাম, সেই নিষ্ক্রিয় বদ্বীপ, সক্রিয় বদ্বীপ, এটা কিন্তু বদ্বীপ না, এটা সমভূমি। এটা মনে রাখবেন, সমভূমি খুবই ইম্পর্ট্যান্ট, পরীক্ষা আসতে পারে। অর্থাৎ নোয়াখালী, ফেনী, কক্সবাজার পর্যন্ত যা হবে তা উপকূলীয় সমভূমি, আর কুষ্টিয়া, ফরিদপুর থেকে নিচে যা আছে সব হবে বদ্বীপ সমভূমি, আর সুন্দরবনটা হবে স্রোতস সমভূমি।
নোয়াখালী, ফেনী, কক্সবাজার পর্যন্ত উপকূলীয় সমভূমি, আর বাকি যা আছে সব প্লাবন সমভূমি, ওই যে পার্বত্য এলাকা ছাড়া, যে যেমন কি নারায়ণগঞ্জ, ঢাকা, গাজীপুর, তারপর হলো এখানে কি অন্য যেগুলো আছে রংপুর, দিনাজপুর, এই যে কুড়িগ্রাম, অর্থাৎ প্লাবন সমভূমি ছাড়া বাকি যা আছে সব হবে কি প্লাবন, মানে প্লাইস্টোসিন কালে সোপান সমূহ ছাড়া সব প্লাবন সমভূমি। এখন দেখেন আমি একটা করে লিখি, বদ্বীপ সমভূমি। বদ্বীপ সমভূমি সংক্ষেপে বোঝার জন্য হলো পদ্মা ও মেঘনার, পদ্মার নিম্নভাগ, পদ্মার নিম্নভাগে বামে এবং মেঘনার নিম্নভাগে বামে, পদ্মার নিম্নভাগে এবং মেঘনার নিম্নভাগে বামে, এই অংশটা হবে বদ্বীপ সমভূমি। যেমন কে কুষ্টিয়া, ফরিদপুর, কুষ্টিয়া, ফরিদপুর, সবগুলো যদি লেখেন তাহলে লেখেন ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, বরগুনা প্রভৃতি। এ হলো বদ্বীপ সমভূমি। 2 নম্বর স্রোতজ সমভূমি। স্রোতজ সমভূমি এটা হলো সুন্দরবন, পুরো সুন্দরবন যার যার মধ্যে পড়ছে সে স্রোতজ সমভূমি। 3 নম্বর দেখা যায় উপকূলীয় সমভূমি। 3 নম্বর উপকূলীয় সমভূমি। উপকূলীয় সমভূমি হলো নোয়াখালী, ফেনী নদীর নিম্নভাগ থেকে কক্সবাজার পর্যন্ত বিস্তৃত, কক্সবাজার পর্যন্ত বিস্তৃত, এটা হলো উপকূলীয় সমভূমি। 4 নম্বর প্লাবন সমভূমি। এটা অনেক বেশি নামিত সাম্প্রতিককালের প্লাবন সমভূমি, এরপরও আলাদা করে প্লাবন সমভূমি নামে একটা সমভূমি অঞ্চল আছে। এটা মনে রাখবেন, টারশিয়ারি ও প্লাইস্টোসিন ভূমির বাইরে এবং অন্যান্য সমভূমির বাইরের অঞ্চল। তার মানে পরীক্ষা যদি আপনারা আছে ব্রাহ্মণবাড়িয়া কি প্লাবন সমভূমি, চাঁদপুর কি প্লাবন সমভূমি, কুমিল্লা কি প্লাবন সমভূমি, নরসিংদী কি প্লাবন সমভূমি, কিশোরগঞ্জ কি প্লাবন সমভূমি, ব্যাপারটা ক্লিয়ার? তখন এগুলো প্লাবন সমভূমি। আর এইটা হলো বদ্বীপ সমভূমি, হলো একেবারে পদ্মার নিচে আর মেঘনার বামে, এটা হলো বদ্বীপ সমভূমি। আর এখানেই বেশিরভাগ বদ্বীপ, এখানেই সক্রিয় বদ্বীপ, এখানে নিষ্ক্রিয় বদ্বীপ, এখানেই মৃতপ্রায় বদ্বীপ, এখানেই কিন্তু আবার স্রোতজ বদ্বীপ। বদ্বীপের সাথে সমভূমির সম্পর্ক কিছুটা আছে, তবে সমভূমির মধ্যে ভাগ হলো এই 4টা, আর বদ্বীপের ভাগ হলো 6টা। বদ্বীপের ভাগ হলো কয়টা? 6টা। বদ্বীপ আগের ক্লাসে বলছিলাম আগে, তারপর আমরা রিভিশনে আবার পড়বো ইনশাল্লাহ। ওকে, আজকে এ পর্যন্তই। কোনো কোশ্চেন আছে? এনি কোশ্চেন? 41 আমার প্রথম বিষয় ছিল, আমি শুধু অনেক দাগে। আচ্ছা, ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।